হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের দিন যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম তার নাম হচ্ছে রিপ্রোডাকশন, যেটাকে বাংলায় বলা হয় জনন। আগের দিন অলরেডি আমরা পার্ট 1 কমপ্লিট করেছি, আজকে পার্ট 2 ক্লাস নাম্বার 26। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত সমস্ত ভিডিওগুলো দেখোনি, যারা প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে জানিয়ে রাখি আমাদের বায়োলজির অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা প্লেলিস্ট বানানো আছে, সম্পূর্ণ প্লেলিস্ট বানানো আছে পরপর সমস্ত ভিডিও দেখার জন্য। তো পরপর সিকোয়েন্সে দেখলে তোমাদের অনেক বেশি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকে রিপ্রোডাকশন পার্ট 2 ক্লাস নাম্বার 26 শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলি, আমি বারবার তোমাদের একটাই কথা বলছি, তোমাদেরকে কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই, শুধু এই ক্লাসটা ফলো করো। আমি তোমাদের যথাসম্ভব অ্যানিমেশনের মাধ্যমে, থিওরির মাধ্যমে, ছবির মাধ্যমে আমি এখানে সমস্ত রকমভাবে তোমাদের বোঝাবো। ঠিক আছে, তো তোমাদের কোথা থেকে পড়বে, কী পড়বে, কোনটা ফলো করবে, কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, শুধু এই ক্লাসটাকে একটু মন দিয়ে শুনবে, দরকার হলে স্পিড বাড়িয়ে নেবে, কিন্তু কোথাও কোনো স্কিপ করবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা কি পড়েছি না, জনন কত প্রকার আছে এবং জননের জন্য আমরা যৌন জনন, অযৌন জনন দুরকম প্রকারভেদ করেছিলাম। এবং আমরা সেখানে দেখেছিলাম যে জনন কেন প্রয়োজন, জনন আমাদের কেন করব আমরা, এবং সেখানে ভেরিয়েশন সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, কারণ ভেরিয়েশন থেকে ইদানিং প্রচুর প্রকরণ সম্পর্কে বহুত কোশ্চেন আসছে, তো প্রকরণ সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছিলাম। এবং আরেকটা জিনিস কমপ্লিট করেছিলাম, সেটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন পদ্ধতিতে কারা কারা বংশবিস্তার করে, কীভাবে নতুন জীব সৃষ্টি হয়, কত প্রকার প্রসেস আছে, আমরা A to Z পার্ট 1-এ পড়েছি। তো জনন যেহেতু দু প্রকার, অযৌন এবং যৌন, তো অযৌন যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে কী পড়ব, যৌন জনন। ঠিক আছে, তো চলো আজকে যৌন জনন শুরু করা যাক। দেখো, প্রথম কথা হচ্ছে যৌন জনন এমন একটা জনন যেখানে দুজনকার প্রয়োজন, মানে আমি বলতে চাইছি যেখানে ফাদার এবং মাদার, ভালো করে বুঝবে, তারপরে আমি তোমাদের সমস্ত ছবির মাধ্যমে বোঝাবো। ফাদার এবং মাদার দুজনকে প্রয়োজন। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার যৌন জনন কি শুধু হিউম্যান হয়, মানে মানুষের মধ্যে হয়? না, একদমই নয়। আমাদের সমস্ত প্রকার অ্যানিমেলের মধ্যে আমাদের কি হয় না, যৌন জনন হয়। যাদের অযৌন জনন হয় আমি আগের দিন পড়িয়ে দিয়েছি। যৌন জনন আমাদের সমস্ত প্রকার প্রাণীর মধ্যে। আরে মানুষও তো এক প্রকার অ্যানিমেল, মানুষ এক প্রকার অ্যানিমেল না, সোশ্যাল অ্যানিমেল। তো কুত্তা, বিল্লি, ছাগল, গরু, মোষ, ভেড়া, মানুষ যারা আছে প্রত্যেকের যৌন জননের মাধ্যমে তাদের নতুন জীবের উদ্ভব ঘটে। এবার একটা কথা হচ্ছে কি স্যার শুধু অ্যানিমেলে ঘটে, প্ল্যান্টে কি ঘটে না? মনে রাখবে প্ল্যান্টের মধ্যেও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। এবার আমি যেহেতু বললাম তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য সর্বপ্রথম দুটো শর্ত প্রয়োজন, সেটা হচ্ছে ফাদার এবং মাদার, মানে একটা ফিমেল দরকার, একটা মেল দরকার, একটা ফিমেল দরকার, একটা মেল দরকার। তো স্যার প্ল্যান্টের মধ্যেও কি এরকম সিস্টেম আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কীরকম হবে যখন আমরা পড়বো প্ল্যান্টের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তখন আমরা ডিটেলসে পড়বো। তো এখন তোমরা মোটামুটি এটা ধারণা রাখো যে যৌন জনন যেখানেই হবে সেখানে ফাদার এবং মাদার দরকার। ক্লিয়ার? এবার দেখো, আমি তোমাদের দেখাই, ছবির মাধ্যমে দেখালে আরও ভালো ফিল করতে পারবে। দেখো, এই যে ফাদার আছে না, অ্যাকচুয়ালি কি হয় না, ফাদারের কাছ থেকে একটা সেল আসে এবং মাদারের কাছ থেকে একটা সেল আসে, এই দুটো সেল মিলে একটা সেল তৈরি করে। ঠিক আছে, বোঝা গেল? ফাদারের কাছ থেকে যে সেলটা আসে সেটাকে আমরা কি বলি, কি সেল আসে? স্পার্ম সেল আসে, স্পার্ম কোষ, স্পার্ম আসে, মানে যেটাকে বাংলায় কি বলি আমরা, শুক্রাণু আসে। এবং মাদারের কাছ থেকে কি আসে? মাদারের কাছ থেকে আসে এগ সেল। এবার এই স্পার্ম সেল, এগ সেলটাকে আমরা সাধারণত কি বলি না, জার্ম সেল বলি। কি বলি? জার্ম সেল বলি। ঠিক আছে, বা তোমরা পুং গ্যামেট, স্ত্রী গ্যামেটও বলতে পারো। ফাদারের কাছ থেকে যেটা আসছে সেটা তোমরা বলতে পারো পুং গ্যামেট, আর মাদারের কাছ থেকে যেটা আসছে সেটা বলতে পারো স্ত্রী গ্যামেট। তাহলে মোট কথা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে অপত্য যে সৃষ্টি হয় যেটাতে, সেটাকেই আমরা বলবো কি, যৌন জনন। বোঝা গেল? যার জন্য একজন পুরুষ এবং একটা স্ত্রী জীবের প্রয়োজন। ক্লিয়ার? চলো, যেটা বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো দেখো ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি, আমাদের না এখানে দেখো লেখা আছে যৌন জনন সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যেখানে দুটি ভিন্নধর্মী জননকোষের গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়। সাধারণত একটি পুরুষ একটি স্ত্রী জীবের প্রয়োজন হয়। এবার একটা জিনিস আমি তোমাদের একটা ওভারভিউ দিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয় না, ফাদারের কাছ থেকে একটা সেল আসে যেটাকে বললাম কি, স্পার্ম। মাদারের কাছ থেকে আসে এগ। এবার কি হয়, যে এগ আছে না, যে এগ আছে, এই স্পার্ম কি করে, এই এগের মধ্যে গিয়ে এগটাকে নিষিক্ত করে। কি করে না করে আমি ডিটেলসে পড়বো, এখন একটা সিম্পল ওভারভিউ নয়, একটা কি বলবো, বেসিক জিনিস জানো। স্পার্মটা কি করে, এগটাকে কি করে, নিষিক্ত করে। তার ফলে কি তৈরি হয়, তার ফলে আমাদের কি তৈরি হয় বলো, জাইগোট তৈরি হয়।
জাইগোট তৈরি হয়, ঠিক আছে। এই জাইগোটটাই ধীরে 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 ডেভেলপ হয়ে নতুন অর্গানিজম তৈরি করে, নিউ অর্গানিজম তৈরি করে। এটাই আমরা পড়বো কি করে স্পাম উৎপন্ন হয়, কি করে এগে গিয়ে সেটাকে নিষিক্ত করে, কি কি প্রসেস আছে, জাইগোট থেকে কিভাবে নতুন জীবদেহের উৎপত্তি হয়, আমরা স্টেপ বাই স্টেপ জানবো, ঠিক আছে। দেখো নেক্সট স্লাইড দেখো। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর না তোমরা যদি ইন্টারেস্ট না পাও না, মানে রিপ্রোডাকশন চ্যাপ্টার ইন্টারেস্ট না পাও, আমাকে বলে দিও। দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা বলার আগে আমি বলে রাখি, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন পড়বো, ঠিক আছে। হিউম্যান রিপ্রোডাকশন পড়বো অ্যাট ফার্স্ট, হিউম্যান রিপ্রোডাকশন পড়বো। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যেটা বললাম না, স্ত্রী দেহে যে সেলটা থাকে সেটা হচ্ছে এগ সেল। এটা কি সেল? এটা হচ্ছে এগ সেল, এটা হচ্ছে এগ সেল, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে স্পাম, এটা হচ্ছে স্পাম মানে শুক্রাণু। এগ হচ্ছে ডিম্বাণু আর স্পাম হচ্ছে শুক্রাণু। এটা কোন দেহে থাকে? মেল বডিতে থাকে। দেখো এই শুক্রাণুটা গিয়ে পড়ে কি করছে, এই এগটাকে জাস্ট আঘাত করছে, শুধু এইটুকু মনে রাখো, জাস্ট এর সঙ্গে গিয়ে টক্কর খাচ্ছে। কি হচ্ছে না হচ্ছে আমরা পরে জানবো, বোঝা গেল? স্পাম যাচ্ছে এগ সেলের মধ্যে গিয়ে এখানে টক্কর খাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো একটু, ঠিক আছে। কি হচ্ছে এখানে, ঘটনাটা কি ঘটছে দেখো। দেখো যখন একটা মেল বডি থেকে স্পাম যায় না, মানে এটা ভাববে না একটা স্পাম গেল একে নিষিক্ত করলো, তা নয়। একসঙ্গে কয়েক লক্ষ স্পাম এখানে যায়, কয়েক লক্ষ স্পাম যায়। তার মধ্যে লক্ষ্য করে দেখো শুধুমাত্র একটাই স্পাম সেটাকে কি করতে পারলো? নিষিক্ত করতে পারলো। শুধুমাত্র একটাই স্পাম এটাকে শুধুমাত্র এই ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে পারলো, বোঝা গেল? এবার কি হয়, যখনই এই যে স্পামটা এই ডিম্বাণুর ভেতরে, এই এগের ভেতরে যখনই প্রবেশ করলো না, এই স্পাম আর এগ এই দুটো মিলে কি তৈরি করলো বললাম? জাইগোট তৈরি করলো, জাইগোট তৈরি করলো, ঠিক আছে। যখনই এই স্পাম এগের মধ্যে এগটাকে ফার্টিলাইজ করলো, নিষেক করলো, তখনই এদের মধ্যে কি করলাম? জাইগোট গঠন করলো। এবং জাইগোট থেকে আমি বললাম ধীরে ধীরে একটা পুরো কমপ্লিট একটা নতুন জীবের সৃষ্টি হয়। এবার এই যে স্পাম যে এগকে ফার্টিলাইজ করলো এবং নতুন যে একটা জাইগোট থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, এটা কটা প্রসেসের মাধ্যমে হয়? কটা প্রসেসের মাধ্যমে হয়? টোটাল 6টা প্রসেসের মাধ্যমে হয়। সেই 6টা প্রসেস কী কী দেখো। দেখো ওই ধাপগুলো দেখার আগে আমাদের একটা বিশেষভাবে না আমাদের একটা ওভারভিউ দরকার। দেখো আমি সেই ওভারভিউটা তোমাদের একবার দিই, তারপরে ধাপগুলো দেখবে। অ্যাকচুয়ালি কী হয় দেখো, এটা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা প্রত্যেকটা পার্ট আলাদা করে পড়বো, কিন্তু একটা ওভারভিউ না দিলে তোমরা ধাপগুলো বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি কী হয়, এটা হচ্ছে এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটা হচ্ছে ওভারি, মানে বাংলায় বলা হয় ডিম্বাশয়, ঠিক আছে। কি হয় না এখানে না প্রত্যেক মাসে ডিম উৎপন্ন হয়, প্রত্যেক মাসে এগ উৎপন্ন হয়। এটা নয় যে একই মাসে এটাতেও এগ উৎপন্ন হচ্ছে, এটাতেও এগ উৎপন্ন হচ্ছে, এরকম নয়। কি হয় না মাসে, জেনে রাখবে, যদি এই ওভারি থেকে মানে এটাকে ওভিলিউশন বলে, যখন এটা থেকে একটা ডিম্বাণু পুরো পরিপক্ক হয়ে ফ্যালোপিয়ান টিউবে চলে আসে না, মানে সেটা কি বলবো ফার্টিলাইজ হওয়ার জন্য চলে আসে, এটা কি হয় এক মাস এটাতে হবে, তো এক মাস এটাতে হবে, এরকম এক্সচেঞ্জ করে হয়, ঠিক আছে। প্রত্যেক মাসে এটা নয় যে প্রত্যেকটা ডিম্বাশয় থেকেই তোমার একদম ডিম্বাণু রেডি হয়ে ফার্টিলাইজেশনের জন্য চলে আসে, এরকমটা নয়। মানে প্রত্যেক মাসে এটাতে একবার হবে তো এটাতে একবার হবে, ঠিক আছে, এরকম প্রসেস হয়। আমি একটাই ধরে তোমাদের দেখাচ্ছি। কি হয় না এখানে ডিম্বাণু থাকে, তো এই ডিম্বাণুগুলো যখন পরিপক্ক হয় তখন কি হয়, একটা ডিম্বাণু, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। কি হয় না এখান থেকে ডিম্বাণু রেডি হয়ে ফ্যালোপিয়ান টিউবে ধরে এখানে চলে এসছে, ঠিক আছে। এর পরের প্রসেস যেটা, যখন স্পাম আসে না, দেখো ভালো করে বুঝবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যখন মেল বডি থেকে আমি কি বললাম, কি আসে? স্পাম আসে, এটা হচ্ছে ভ্যাজাইনা। এখান থেকে যখন স্পাম আসে, আর এখানে তখন কি রেডি আছে বললাম? এখানে রেডি আছে আমার এগ পুরো রেডি আছে। তো স্পাম এসে কি করে না এই এগের সাথে না এই এগটাকে কি করে? ফার্টিলাইজ করে, নিষিক্ত করে। তার ফলে কি হয়, এই এগটা ধীরে ধীরে কি হয়, এবার দেখো এগটা কি তৈরি হলো। আমি যখন বললাম যে স্পামের সঙ্গে যখন এগটা যখন নিষিক্ত করবে এগটাকে, তখন কি তৈরি করবে বললাম? বলো কি তৈরি করবে? জাইগোট তৈরি করে।
আর এই জাইগোটটা ধীরে 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 কোথায় আসে, আস্তে 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 জাইগোটটা যখন আস্তে আস্তে ডেভেলপ করে, আরেকটু ডেভেলপ করে, তখন ধীরে ধীরে এখানে চলে আসে, এখানে চলে আসে। এটা কি, এই জায়গাটার নাম হচ্ছে ইউটেরাস বা জরায়ু বা গর্ভাশয়। অ্যাকচুয়ালি কি হয় না, এই যে বাচ্চা যে 9 মাস বড় হয় সেটা কোন জায়গাতে হয়, এই জায়গাতে হয়, এই জায়গাতে হয়। এই জায়গাটার নাম হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে। তো যখন একটা জিনিস সিম্পল শুনে রাখো, যখন একটা এগ এখানে এলো, আমি অন্য কালারটি দেখাচ্ছি, যখন একটা এগ এখানে এলো এবং একটা স্পার্ম এখানে এলো, এটা মিলে তৈরি করলো কি, জাইগোট তৈরি করলো। এই জাইগোটটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে ধীরে ধীরে কীভাবে আসে পরে পড়বো, মোটামুটি ওভারভিউ বলছি। এই জাইগোটটা ধীরে 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 কোথায় চলে আসে না, আমার ফ্যালোপিয়ান টিউবে চলে আসে, সরি ফ্যালোপিয়ান টিউবে নয়, ইউটেরাসে চলে আসে, গর্ভাশয়ে চলে আসে, এবং গর্ভাশয়ের গাত্রে কি হয়, এটা চিপকে যায়, গর্ভাশয়ের গাত্রে এটা চিপকে যায়, এবং ধীরে 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 এখানে এক কোষ থেকে বহু কোষ, ধীরে ধীরে একটা পুরো বেবি, পুরো একটা বাচ্চা এখানে ডেভেলপ হয় প্রায় 9 মাস ধরে। বোঝা গেল কোথায় ডেভেলপ হয়, এই ইউটেরাসের মধ্যে। এইটুকু খবর পাওয়া গেল, বাকি সব ছেড়ে দাও। এবার আমি আগের স্লাইডে আবার ফিরে আসছি। দেখো, আমি যদি তোমাদের বলি যে প্রজননের প্রধান ধাপগুলো বলো, তোমরা তখন কি বলবে? প্রথম ধাপ তোমাদের মাথায় কি আসছে বলো, তোমরা নিজের আইডিয়া করো। যে একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি বললাম যে স্পামের প্রয়োজন এবং এগের প্রয়োজন, এবং স্পামটা কি করতে হবে, এগটাকে ফার্টিলাইজ করতে হবে। তো সর্বপ্রথম কি প্রয়োজন বলো? আরে সর্বপ্রথম বলো কি প্রয়োজন? সর্বপ্রথম এটাই প্রয়োজন যে গ্যামেটটা তৈরি হওয়া, জনন কোষ তৈরি হওয়া। জনন কোষ তৈরি হওয়া বলতে মেলের ক্ষেত্রে প্রথমত তো স্পাম তৈরি হতে হবে, শুক্রাণু তৈরি হতে হবে, এবং ফিমেলের ক্ষেত্রে যে ফিমেল থাকবে, স্ত্রী থাকবে, তার ক্ষেত্রে কি তৈরি করতে হবে, এগ তৈরি করতে হবে বা ওভাম তৈরি করতে হবে। ছেলে দাও, এগ মনে রাখো, এত কিছু বললে কনফিউজ হয়ে যাবে। সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে মেলের কি দরকার, স্পাম উৎপন্ন করতে হবে এবং ফিমেলের ক্ষেত্রে এগ উৎপন্ন করতে হবে। যদি এইটাই না হয় স্যার, তাহলে কি আমার কোনো স্টেপ আগে যাবে? এটুকু বলো তোমায়, কোনো স্টেপ আগে যাবে না। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হয়, গ্যামেটোজেনেসিস। তো আমাদের প্রথম প্রসেস হচ্ছে গ্যামেটোজেনেসিস, ঠিক আছে, সব লেখা আছে, বলবো। এবারে বলো, আমার এখানে স্পাম তৈরি হয়ে গেল, ফিমেল বডিতে এগ তৈরি হয়ে গেল, ওকে স্যার। এর পরের প্রসেস কি আছে? এর পরের প্রসেস আছে না, মেলের যে স্পামটা আছে না, অ্যাকচুয়ালি স্পাম যায় না, ওটাকে বলে সিমেন, বীর্য যায়। কারণ স্পামের সঙ্গে আরও কিছু লিকুইড থাকে, কারণ শুধু স্পামটা যেতে পারে না, লিকুইড না থাকলে সেটা আগে যাবে না, ঠিক আছে। তো স্পাম শুধু যায় না, এটাকে স্পামের সঙ্গে যখন আরও কিছু লিকুইড যোগ হয়ে যায়, কি লিকুইড যোগ হয় ওটা আমরা পড়বো পরে। তো এটুকু জেনে রাখো, স্পামের সঙ্গে আরও কিছু লিকুইড যোগ হয় এবং কি তৈরি হয় না, সিমেন তৈরি হয়, যেটাকে বাংলায় বলা হয় বীর্য। তো এই যে বীর্য, এবার তো ওই স্ত্রীর প্রজনন নালীতে যেতে হবে। আরে ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে, সেই প্রজনন নালী আছে, তার ভেতরে তো যেতে হবে। তো আমার পরের স্টেপ কি? কেন যেতে হবে? কারণ শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত না পৌঁছালে ডিম্বাণুটা রেডি হয়ে ওখানে লাভ কি আছে? ডিম্বাণু তো রেডি না ফার্টিলাইজ হওয়ার জন্য, তো সেই জন্য শুক্রাণুর প্রয়োজন। তো আমার পরের প্রসেস কি হবে না, যেভাবে হোক পুরুষের যে বীর্য আছে, সিমেন আছে, সেটা স্ত্রীর প্রজনন নালীতে যাওয়া, সেটাকে বলা হয় ইনসেমিনেশন। কি বলা হয়? বাংলাতে লিখে দিচ্ছি, ইনসেমিনেশন। আমি আবার রিপিট করে দেবো, চিন্তা নেই, ইনসেমিনেশন। এবারে ইনসেমিনেশনের পরের স্টেপ কি স্যার? দেখো, এবার কি হলো না, শুক্রাণু পৌঁছে গেল, শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছে গেল। এবারে কি হবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। আরে ডিম্বাণু তো রেডি আছে না মিলিত হওয়ার জন্য, তো শুক্রাণু যখনই গেল ডিম্বাণুর কাছে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক। কি বলা হয়? ফার্টিলাইজেশন, নিষেক। এখান থেকেই নতুন প্রাণের সূচনা ঘটে, ঠিক আছে। আচ্ছা স্যার, নিষেক হয়ে গেল, ফার্টিলাইজ হয়ে গেল, এরপর কি উৎপন্ন হবে? নিষেকের ফলে একটা কোষ তৈরি হয়। সেই যখনই এই স্পাম চলে গেল এগের কাছে, যখনই নিষেক ঘটে গেল, তখনই এর পরের প্রসেস, যেটা যে কোষটা তৈরি হবে, সেই কোষটাকে বলা হয় জাইগোট। কি বলা হয়? জাইগোট। এটা হচ্ছে জীবের প্রথম কোষ, এটা হচ্ছে জীবের প্রথম কোষ। এবার আমি পরের প্রসেস কি বললাম, জাইগোটটা একটু যখন ডেভেলপ হবে, জাইগোট ধীরে 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 কী হবে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে কোথায় চলে আসবে? গর্ভাশয়ে চলে আসবে, ইউটেরাসের মধ্যে চলে আসবে, এবং গর্ভাশয়ের যে গাত্র আছে, যে দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে কী হবে, চিপকে যাবে, সেই গাত্রে আটকে যাবে, নিজেকে আটকে দেবে। এবার ওখানে ধীরে ধীরে, এটাকে কি বলা হয়, এই যে আটকে যাচ্ছে গর্ভাশয় এসে এই ধীরে ধীরে জাইগোটটা, এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। কি বলা হয়? ইমপ্ল্যান্টেশন। এটাকে বাংলায় বলা হয় রোপণ করা, রোপণ হওয়া,
ঠিক আছে, এখানে কি হয় না ধীরে ধীরে এখন আর ওটা তখন আর জাইগোট থাকে না, জাইগোট থেকে কিসে পরিণত হয়, ভ্রূণে পরিণত হয়। ভ্রূণ তখন ধীরে ধীরে এই গর্ভাশয়ের মধ্যেই পুষ্টি পেতে শুরু করে। ঠিক আছে, এবং এখানে ইমপ্লেন্টেশনের পরে যেটা হয় যে এখানে 9 মাস ধরে মা তার বাচ্চাকে ওই গর্ভাশয়ের মধ্যে বড় করে, এবং কি হয় এর পরের যে স্টপে সেটা হচ্ছে গর্ভকাল। গর্ভকাল এটাই থাকে তোমার 9 মাস 10 দিন বা 9 মাস, বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম, সেটাকে বলা হয় গ্যাস্টেশন। কি বলা হয়? জেস্টেশন। ঠিক আছে, মনে থাকবে। তাহলে পরপর পরপর যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো আমরা একবার দেখে নিই। দেখো নেক্সট স্লাইড দেখো। কারোর যদি মনে হচ্ছে না যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে, গুলিয়ে যাচ্ছে, এই টার্মগুলো আমি আগে কোনো দিন শুনিনি, বিশ্বাস করো শেষ পর্যন্ত দেখো, এরপরে তোমাদের কোথাও বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না, প্রথমে বিচলিত হয়ে যেও না। ঠিক আছে, প্রথম প্রসেসটা কি বলেছিলাম, প্রথম প্রসেসটা কি বলেছিলাম, গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, সেকেন্ড প্রসেস কি বলেছিলাম, ইনসেমিনেশন, মনে থাকবে। তারপরে বলেছিলাম ফার্টিলাইজেশন, নিষেক। তারপরে বলেছিলাম জাইগোট ফর্মেশন, মানে জাইগোটের গঠন হলো। তারপরে কি হলো, ইমপ্লেন্টেশন হলো, ইমপ্লেন্টেশন মানে রোপণ হলো, মানে সেটা কোথায় চলে এলো, আমাদের গর্ভাশয়ে চলে এলো, ইউটেরাসের মধ্যে এলো। তারপরে হচ্ছে জেস্টেশন, যেটাকে বলা হয় গর্ভকাল। ঠিক আছে, এই 6টা প্রসেসের মধ্য দিয়ে একজন মা তার বাচ্চাকে জন্ম দেয়। ঠিক আছে, তো আমরা আবার আরেকবার রিপিট করে দিচ্ছি, গ্যামেটোজেনেসিস কি, আমার সঙ্গে সঙ্গে তোমরা রিপিট করবে। চলো নেক্সট স্লাইড দেখো। দেখো এখানে আবার ছবির মাধ্যমে পুরো ব্যাপারটা দেখবো আমরা। গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস কি বললাম, কিছুই নয়, একটা প্রজননের প্রথম ধাপ, যেখানে জননকোষ বা গ্যামেট তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হবে, স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হবে। এখানে কি কনফিউশনের আছে, এখানে কনফিউশনের কি আছে, এখানে কিছুই আমি বলিনি কিছু, আমি সিম্পল বলেছি পুরুষের ক্ষেত্রে স্পাম তৈরি হবে আর স্ত্রীর ক্ষেত্রে এগ তৈরি হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, ব্যাস সিম্পল প্রসেস। নেক্সট দেখো, নেক্সট কি বলেছিলাম, ইনসেমিনেশন। ইনসেমিনেশনের ক্ষেত্রে কি বলেছিলাম, যে পুরুষের ক্ষেত্রে যে স্পামটা তৈরি হলো, যে স্পামটা তৈরি হলো, এই স্পামের সঙ্গে আরও কিছু লিকুইড মেশে, বিভিন্ন গ্রন্থি থেকে সেই লিকুইডটা আসে, সেটা আমি বলবো তোমাদের। দিয়ে কী তৈরি করে না, সিমেন তৈরি করে, মানে বীর্য তৈরি করে। এবং এই বীর্য কি হয় না, স্ত্রী প্রজনন নালীতে স্থানান্তরিত হয়। আরে বীর্যটা তৈরি তো হয়েছে স্ত্রী প্রজনন নালীতে স্থানান্তরিত হওয়ার জন্য, নাহলে ডিম্বাণু নিষিক্ত হবে কী করে। তো শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছানোর জন্য এটি একটি অপরিহার্য ধাপ। এখানে সিম্পল কি হলো, শুক্রাণুটা ডিম্বাণু পর্যন্ত পৌঁছালো, এর মধ্যে কি জটিলতা আছে, এটাকে কি বলবো আমরা, ইনসেমিনেশন। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আমরা কি দেখেছিলাম না, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন বলতে কি স্যার ভুলে গেছি, মনে করো যে শুক্রাণুটা কি হলো না, ডিম্বাণু পর্যন্ত পৌঁছে গেছে। এবার শুক্রাণু গিয়ে তো ওখানে গান গাইবে না, কি করবে, ডিম্বাণুকে নিষিক্ত করবে, ফার্টিলাইজ করবে। তো এই যে এগ ছিল, এই যে এখানে এগ ছিল, এই এগের মধ্যে শুক্রাণুটা যখন গেল, শুক্রাণুটা গিয়ে কী করলো, ফার্টিলাইজ করলো, নিষেক ঘটালো। যখন একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়, তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়, নিষেক বলা হয়। এর ফলেই নতুন প্রাণের সূচনা ঘটে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে পড়লাম গ্যামেটোজেনেসিস, তারপরে হলো ইনসেমিনেশন, তারপরে হলো নিষেক। এরপর কি হবে, যখনই এটা একে কি করবে, ফার্টিলাইজ করবে, তখন কি উৎপন্ন করবে বলেছিলাম, জাইগোট উৎপন্ন করবে। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের জাইগোট। দেখো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের জাইগোট। জাইগোটের কেসটা কি হচ্ছে দেখো, আমার এটা হচ্ছে স্পাম। ঠিক আছে, এটা কিসে পাচ্ছি আমরা, মেলে পাচ্ছি। এগ কিসে পাচ্ছি না, ফিমেলে পাচ্ছি। যখন এই স্পাম আর এগ ফার্টিলাইজ হলো, ফার্টিলাইজ হয়ে কী তৈরি করলো, আমার জাইগোট তৈরি করলো। এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের ক্রোমোজোমের সংখ্যা কত, প্রত্যেকটা কোষে ক্রোমোজোমের সংখ্যা কত স্যার, 23 জোড়া 46টা। কিন্তু এই স্পাম মানে আমাদের যখন আমরা জনন কোষের কথা বলবো, যেমন মেলদের ক্ষেত্রে স্পাম, এখানে মনে রাখবে 23টা ক্রোমোজোম থাকে, এবং ফিমেলদের ক্ষেত্রে এগে 23টা ক্রোমোজোম থাকে। এই দুটো মিলে যে জাইগোটটা তৈরি হয়, এখানে 46টা ক্রোমোজোম তৈরি হয়। মানে নতুন বাচ্চার যে জন্ম দেয়, ধীরে ধীরে জাইগোটটাই তো ডেভেলপ হয়ে নতুন প্রজন্মে জন্ম দেয়, তো এখানে 46টা থাকে। বোঝা গেল? তাহলে এগ আর স্পাম যখন মিলে যায়, ফার্টিলাইজ করে যায়, তখন কি তৈরি করে বলো, জাইগোট বলা হয়, এটাকে জাইগোট বলা হয়। এটাই নতুন জীবনের প্রথম কোষ। যদি বলে জীবের প্রথম কোষ কোনটা, জীবের প্রথম কোষ, মনে রাখবে জাইগোট। এটা একটা সেল, এই দুটো সেল মিলে একটা সেল তৈরি করলো, এই দুটো সেল মিলে একটা সেল তৈরি করলো, সেটা হচ্ছে জাইগোট। ক্লিয়ার? বোঝা গেছে? জাইগোটের পরের স্টেপ কি বলেছিলাম, ইমপ্ল্যান্টেশন। মানে জাইগোট তো হলো, এবারে জাইগোটটা তো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে রয়েছে, এবার ধীরে 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 সেটা বাচ্চাকে তো বড় হতে হবে, তার জন্য কোথায় আসবে, সে ইউটেরাসে আসবে। তো নেক্সট হচ্ছে আমাদের ইমপ্ল্যান্টেশন। দেখো দেখো নেক্সট হচ্ছে আমাদের ইমপ্ল্যান্টেশন। ভালো করে বুঝো, আমি ছবিটা রেখেছি সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য। দেখো এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে ওভারি। আমি ওভারি সব ছেড়ে দাও,
আমি তোমাদের এইখানের যে পার্টটা আছে না, এই পার্টটা আমি তোমাদের জুম করে এখানে দেখাবো। কি দেখাবো না, এখানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে ডিম্বাশয়। এখানে ডিম তৈরি হলো, এগটা তৈরি হলো এবং পরিপক্ক হয়ে কোথায় এসেছিলো বলো, ফ্যালোপিয়ান টিউবে। এবং এখানে স্পার্ম এসেছিলো এবং এখানে কি তৈরি করেছিল, জাইগোট তৈরি করেছিল। এবং এই জাইগোটটা ধীরে 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 বড় হওয়ার জন্য কোথায় আসবে বলেছি, ইউটেরাসে আসবে। ইউটেরাসে, এটাই হচ্ছে আমাদের গর্ভাশয়। তো এই পার্টটা আমি এখানে দেখো বড় করে দেখাচ্ছি। প্রথমে কি হলো দেখো, ফার্টিলাইজ হলো। আরে হয়েছে না হয়নি বলো, ফার্টিলাইজ হয়েছে। তারপরে কি উৎপন্ন হয়েছিল, জাইগোট উৎপন্ন হয়েছিল। ওইসব ছেড়ে দাও, ডে 4 ডে 0 এগুলো ছেড়ে দাও। কি উৎপন্ন হয়েছিল, জাইগোট উৎপন্ন হয়েছিল, এটা ছেড়ে দাও। মুরুলা ফুরুলাগুলো বললে তোমাদের এগুলো এনসিআরটিতে নেই, মাথা খারাপ হয়ে যাবে। জাইগোটটা কি হলো, এখানে তো জাইগোট বড় হতে পারবে না, আর এখানে তো সেরকম স্পেস নেই না ফ্যালোপিয়ান টিউবে। তো এই স্পেস পাওয়ার জন্য ধীরে 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 কোথায় গেল বলো, কোথায় চলে এসছে, এখানে চলে এসছে। এখানে এটা, এখানে কি, এটা কি, এটা হচ্ছে আমাদের ইউটেরাস। ইউটেরাস গর্ভাশয়, জরায়ু। এটা এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটায়, এই জায়গায় চলে এসছে। এবং কি করেছে না, এর গাত্রে এসে আটকে গেছে। এটাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন। এই গাত্রে কেন আটকায় সেটা আমরা পরে জানবো, সমস্ত কিছু পড়বো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এটাকে বলে ইমপ্ল্যান্টেশন বা রোপণ। মানে এখানে এখানে ও একদম ফিক্সড হয়ে গেল। এবার এখানে ধীরে 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 বাচ্চা বড় হবে, ঠিক আছে। এই ইমপ্ল্যান্টেশন হয়ে যাওয়ার পর কি হবে বলো, গর্ভকাল আসবে, গর্ভকাল। চলো নেক্সট স্টেপ দেখো। আচ্ছা এখানে কি লেখা আছে দেখো, জাইগোটটা বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়। আচ্ছা জাইগোট যখন ধীরে 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 এখানে চলে আসে না, এবারে কিন্তু ও আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে। মানে জাইগোট থেকে প্রথমে ভ্রূণে পরিণত হয়, ঠিক আছে। ভ্রূণ থেকে ধীরে ধীরে এক একটা বডি পার্ট তৈরি হয়, ঠিক আছে। তো কি হয় না, ভ্রূণে পরিণত হয় এবং জরায়ুর গাত্রে কি হয়, নিজেকে আটকে দেয়। এই ঘটনাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা রোপণ। এখান থেকে ভ্রূণ পুষ্টি পেতে স্টার্ট করে। ওকে, নেক্সট দেখো। নেক্সট স্টেপ কী হবে, গর্ভকাল। গর্ভকালে কি আছে, সিম্পল। এখানে কি হলো, বাচ্চা আস্তে 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 বড় হতে স্টার্ট করলো। জরায়ুর ভেতরে ভ্রূণের পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়ার সময়কালকে গর্ভকাল বলে। মানুষের ক্ষেত্রে এই সময়টি সাধারণত প্রায় 280 দিন। দেখো 9 মাস বলা হয়, 9 মান্থ। 9 মান্থ মানে কি 270 দিন। এবার কারোর 1 মাস আগেও হয়, এক প্রি ম্যাচিওর হয়, কারোর পরে হয়, সেটা 10-20 দিন, 1 মাস এদিক ওদিক হয়, এগুলো নর্মাল ব্যাপার, ঠিক আছে। তো 9 মাস 10 দিন এরকম টাইমে, তো 280 দিন থেকে ঘাবড়ে যাবে স্যার, 9 মাস করছেন 280 কেন, তো 270 থেকে 280 দিনের মতো লাগে, ঠিক আছে। দেখো আমার মনে হয় এখনকার দিনে ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে তাদের তাদের দোষ নয়, মানে এখনকার দিনের বলতে পারো খাবার দাবারের কথা বলতে পারো বা এনভায়রনমেন্টের কথা বলতে পারো, তারা তাদের শরীর নিয়ে এত প্রবলেমের মধ্যে থাকে। বিশেষ করে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এত কিছু সমস্যা থাকে, সিস্ট হয়ে যাওয়া থেকে শুরু করে, তারপরে মানে নানা রকম সমস্যা থেকে শুরু করে। তো তাদের আমার মনে হয় যে কেউ কিছু জানুক বা না জানুক, তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে জানা প্রয়োজন। পরীক্ষায় কোশ্চেন আসুক না আসুক, এই সিস্টেমটা সম্পর্কে তাদের জানা প্রয়োজন। অনেকে এই সিস্টেমটা পড়ানোর সময়তে নানা রকম মন্তব্য করে, হাসে, এ করে। আমি এটা বুঝতে পারি না। আমি যখন তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়াছিলাম তখন ঠিক আছে, নো প্রবলেম। তখন আমি ব্রেন পড়াচ্ছিলাম, নো প্রবলেম। বিভিন্ন সিস্টেম পড়েছিলাম, নো প্রবলেম। মানে এটা তো আমাদের বডিরই একটা পার্ট, তো আমাদের জানাটা বিশেষ প্রয়োজন। তো তোমরা এইভাবে জানো কি আমাদের এটা কোশ্চেন আসুক। কোশ্চেন তো অতি অবশ্যই এসছে 2025-26 গ্রুপ ডিতে দেখেছো, ভরে ভরে কোশ্চেন এসছে এই জায়গা থেকে। তো কোশ্চেন তো আসবেই, প্লাস এই জিনিসগুলো তোমাদের অনেক কিছু অ্যাওয়ার করে, ঠিক আছে। মানে এরপরে দেখো ম্যাক্সিমাম যারা এই মুহূর্তে ভিডিওটা শুনছো হয়তো তারা কী বলবো, ম্যারেড লাইফের কথা এখন ভাবছো না, কারণ তোমরা প্রিপারেশন নিচ্ছ, এরপর চাকরি পাবে। কিন্তু এক না একটা সময় তো আসবে যে তোমার তখন কি হবে না, বিবাহ হবে, তারপরে একটা কী বলবো, ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। তখন কিন্তু এই নলেজগুলো তোমাদের অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে। মেল ফিমেল বোথ আর কি, এমনটা নয় যে শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে নয়, মেল ফিমেল বোথ, ঠিক আছে। ওকে, তাই এই চ্যাপ্টারটাকে হালকাভাবে নিও না বা মজাভাবে নিও না। দেখো লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো এখানে। আচ্ছা তোমাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে আমার কি হলো না, আস্তে আস্তে জাইগোট থেকে যখন আমার ভ্রূণ হলো, ধীরে ধীরে ইউটেরাসে এলো, ইউটেরাসের গাত্রের মধ্যে নিজেকে আটকে দিল এবং ধীরে ধীরে একটা পুরো বাচ্চা 9 মাস ধরে ডেভেলপ হচ্ছে। এবার এখানে যে বাচ্চাটা আছে, এবার তার তো দেখো আমরা যখন বেঁচে আছি আমাদের কি হচ্ছে, আমাদের কার্বোহাইড্রেট দরকার পড়ে, প্রোটিন দরকার পড়ে, ফ্যাট দরকার পড়ে, নিউট্রিশন দরকার পড়ে। তারপর কি দরকার পড়ে না, আমাদের শরীরে শ্বসন, রেসপিরেশন দরকার পড়ে, কারণ এগুলো হচ্ছে আমাদের লাইফ প্রসেস। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে রিপ্রোডাকশন না হলে কেউ মারা যাবে না, কিন্তু যদি আমাদের লাইফ প্রসেস কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা মারা যাবো, আমাদের অস্তিত্ব মানে পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না।
তো সেই জন্য আমাদের রেসপিরেশন প্রয়োজন মানে আমাদের অক্সিজেন গ্রহণ করা প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা প্রয়োজন, তারপর আমাদের রেচন পদার্থ ত্যাগ করা প্রয়োজন, যে আমাদের দেহে যে মানে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ইউরিয়া উৎপন্ন হয়, সেটা ধীরে ধীরে আমাদের শরীর থেকে নির্গত হওয়া প্রয়োজন। তারপরে আমাদের শরীরের মধ্যে হরমোন নিঃসরণ প্রয়োজন, এইসব জিনিসগুলো প্রয়োজন। এবার আমি বলতে চাইছি যে এই যে বাচ্চাটা এখানে বড় হচ্ছে, ও তো ধীরে ধীরে একটা সেল থেকে দুটো সেল থেকে তিনটে সেল থেকে 10টা সেল থেকে 100টা সেল থেকে 1,00,000 সেল থেকে ধীরে ধীরে তো ডেভেলপ হচ্ছে। মানে কখনো আস্তে আস্তে তার হার্ট হচ্ছে, আস্তে আস্তে তার চোখ হচ্ছে, আস্তে আস্তে ব্রেন ডেভেলপ হচ্ছে, সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে। এই ডেভেলপমেন্টের সময় তোমাদের কি মনে হয় না যে এরও কিন্তু নিউট্রিশনের প্রয়োজন আছে না নেই? স্যার নিউট্রিশনের প্রয়োজন আছে। আচ্ছা, এর রেসপিরেশনের প্রয়োজন আছে না নেই? স্যার রেসপিরেশনের প্রয়োজন আছে। এর রেচন ত্যাগের প্রয়োজন আছে না নেই? এর রেচনের শরীরে উৎপন্ন হবে না হবে না? স্যার রেচন উৎপন্ন হবে, অবশ্যই হবে, কারণ যেহেতু এখানে লাইফ আছে তাই রেচন উৎপন্ন অবশ্যই হবে। এর কি হরমোন নিঃসরণ হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। তো এখানে পুষ্টি আসবে কোথা থেকে? এই বাচ্চাটার কাছে পুষ্টি আসবে কোথা থেকে? বা এই যে রেচন পদার্থ ত্যাগ করবে, সেই রেচন পদার্থটা ত্যাগ করে যাবে কোথায়? মনে রাখবে, এখানে যখন এই ইউটেরাসের মধ্যে যখন এই বাচ্চাটা আস্তে আস্তে ডেভেলপ হয় না, এখানে দেখতে পাচ্ছ একটা একটা এরকম জিনিস রয়েছে, এই জিনিসটাকে বলা হয় প্লাসেন্টা। কি বলা হয়? প্লাসেন্টা। এই প্লাসেন্টা এমন একটা জিনিস, সেটা মা আর বাচ্চার মধ্যে একটা সংযোগ স্থাপন করে। ঠিক আছে, এখান থেকে দেখো এই প্লাসেন্টা থেকে না একটা এরকম কর্ড এসেছে, একটা নালির মতন এসেছে। ঠিক আছে, এটাকে বলে আম্বিলিক্যাল কর্ড। এই কর্ডটা কি হয়, এই কর্ডটার মাধ্যমেই সমস্ত কিছু মায়ের শরীর থেকে, এই প্লাসেন্টা থেকে ধীরে 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 বাচ্চার শরীরে ট্রান্সফার হয়। ঠিক আছে, বোঝা গেল? আমি কি বললাম? মা আর বাচ্চা এর মধ্যে যে সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টার কোন পার্টটা? এই কর্ডটা। এই কর্ডটার মাধ্যমে সমস্ত কিছু আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়? যেমন মা দেখবে যখন বলে না যে যখন প্রেগনেন্ট থাকে মায়ের খুব ভালো পুষ্টির প্রয়োজন। কেন পুষ্টির প্রয়োজন বলে? কারণ শুধুমাত্র মায়ের পুষ্টি নয়, মায়ের পুষ্টি থেকে তার বাচ্চাও পুষ্টি পাবে। মানে মায়ের কি করে পুষ্টি পায়, দেখো কি করে ব্যাপারটা বুঝবে। মায়ের রক্তের মধ্যে ধরো মা খেলো, যে ফিমেল আছে, যে মা হচ্ছে, যে প্রেগনেন্ট আছে, সে ধরো কিছু খাবার খেলো, খাবার খাওয়ার পর কি হলো, সেই খাবারের মধ্যে ধরো গ্লুকোজ আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সেগুলো সরলরূপে পরিণত হলো, যেরকম আমরা পড়েছি ডাইজেস্টিভ সিস্টেমে। পরিণত হওয়ার পর কি হয় না, এই প্লাসেন্টার মাধ্যমে, এই যে প্লাসেন্টা, এই প্লাসেন্টাতে জিনিসটা আসে পুষ্টি রস, এবং এই কর্ডের মাধ্যমে বাচ্চার দেহে স্থানান্তরিত হয়। তখন তো বাচ্চা নয়, তখন ভ্রূণ অবস্থায় আছে, এই ভ্রূণের দেহে কী হয়, স্থানান্তরিত হয়। বোঝা গেল? এবার স্যার শ্বসন কীভাবে হয়? দেখো ভ্রূণের জন্য কি হয় না, এই জিনিসটা ফুসফুসের মতো কিছুটা কাজ করে। ঠিক আছে, মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে প্লাসেন্টার মাধ্যমে, কর্ডের মাধ্যমে কী হয়, বাচ্চার কাছে যায়। ঠিক আছে, আবার এই যে ভ্রূণের যখন কার্বন ডাইঅক্সাইড, এবার অক্সিজেন নিচ্ছে, খাবার খাচ্ছে, মানে নিউট্রিশন নিচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইডে কী হয়, মায়ের রক্তে পাঠিয়ে দেয়, এই কর্ডের মাধ্যমে গিয়ে পড়ে মায়ের রক্তে মিশে যায়, এবং মা যেভাবে প্রসেস আমরা রেসপিরেটরি সিস্টেমে পড়েছি সেই প্রসেসে বেরিয়ে যায়। এর মধ্যে রেচন পদার্থও ত্যাগ করে। যখনই কোনো রেচন পদার্থ ত্যাগ করে কি হয়, সেটা প্লাসেন্টার মাধ্যমে, এই কর্ডের মাধ্যমে প্লাসেন্টায় আসে, এবং প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে মিশে যায়। রক্তের মাধ্যমে যেভাবে আমাদের একটা বডি সিস্টেমে যেভাবে রেচন পদার্থ বেরোয়, সেভাবে রেচন পদার্থ বেরিয়ে যায়। তো আমাদের যা কিছু প্রসেস হয় এই বাচ্চার মায়ের মধ্যে, বাচ্চার পুষ্টি গ্রহণ করা, রেচন পদার্থ ত্যাগ করা, রেসপিরেশন করা, হরমোন নিঃসরণ করা, এভরিথিং এই প্লাসেন্টার মাধ্যমে হয়। বোঝা গেল? তো আমরা নেক্সট পয়েন্ট লেখো, প্লাসেন্টা। দেখো কী পড়বো, প্লাসেন্টা। ঠিক আছে, দেখো আমি তোমাদের আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছি, ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে এই জায়গাটা হচ্ছে প্লাসেন্টা, এবং এই যে কর্ড আছে, কর্ডের মাধ্যমে আসে। প্লাসেন্টা হলো একটি বিশেষ আচ্ছা এটা কিন্তু অস্থায়ী অঙ্গ, এমনটা নয় যে তোমাকে সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, বাচ্চা হওয়ার পর কিন্তু আস্তে আস্তে এমনি তো কেটে পরে ওটাকে বার করে, এবং বাকি যে পার্টটা থাকে ধীরে ধীরে বডি থেকে খসে যায়। এটা অস্থায়ী অঙ্গ, যা গর্ভাবস্থায় জরায়ুর ভেতরে তৈরি হয়। এটি মা এবং ক্রমবর্ধমান ভ্রূণের মধ্যে সংযোগ স্থাপন করে ভ্রূণের বেঁচে থাকা ভ্রূণের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার প্লাসেন্টা অ্যাকচুয়ালি কী কী কাজ করে আমরা সেটা নেক্সট স্লাইডে জানবো।
দেখো এখানে লেখা আছে প্লাসেন্টার প্রধান প্রধান কাজসমূহ, মোটামুটি একটা ওভারভিউ রাখো। এখান থেকে বিশাল কিছু যে টাপ লেভেলের কোশ্চেন আসে তা কিছু নয়, সিম্পল একটা কথাতে মাথায় রাখবে তোমরা যে যা কিছু বাচ্চার দেহ এবং ভ্রূণ এবং মায়ের মধ্যে সংযোগ স্থাপনের একটাই আছে, সেটা হচ্ছে প্লাসেন্টা, এবং প্লাসেন্টার মাধ্যমে পুষ্টি সরবরাহ করে, যেটা সবথেকে বেশি কোশ্চেন দেয়। দেখো এখানে লেখা আছে পুষ্টি সরবরাহ, মায়ের রক্ত থেকে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড এসবগুলো প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে পৌঁছে যায়। নেক্সট আছে শ্বসন, এটি ভ্রূণের জন্য ফুসফুসের মতো কাজ করে, মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে ভ্রূণকে দেয় এবং ভ্রূণের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে মায়ের রক্তে পাঠিয়ে দেয়। নেক্সট হচ্ছে রেচন, ভ্রূণের দেহে যে সমস্ত উৎপন্ন বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে নির্গত হয়ে যায়। হরমোন নিঃসরণ, প্লাসেন্টা বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে যা গর্ভাবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করে। যেমন হয়ে গেছে আবার সুরক্ষাও দেয়, এটা কি করে না ছাঁকনির মতো কাজ করে, অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভ্রূণের রক্তে প্রবেশ করতে বাধা দেয়। এছাড়া মায়ের দেহ থেকে অ্যান্টিবডি প্লাসেন্টা পেয়ে ভ্রূণে যায়, যা জন্মের পর শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। যখন একটা বাচ্চা জন্মায় তখন তার রোগ প্রতিরোধ একটা মিনিমাম ক্ষমতা নিয়ে জন্মায়, এই অ্যান্টিবডিগুলো মায়ের দেহ থেকেই তার বাচ্চার দেহে যায়। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস তোমাদের বলা হয়নি আমার, আমি তোমাদের যখন গ্যামেটোজেনেসিস পড়াচ্ছিলাম না, সেখানে আমি তোমাদের গ্যামেটোজেনেসিস কী বললাম যে যে এগ মানে ফিমেলদের জন্য এগ তৈরি হওয়া এবং মেলদের জন্য স্পাম তৈরি হওয়া। এবার আমাকে একটা সিম্পল কথা বলো, একটা মিনিমাম এজ বলো তো, মিনিমাম এজ বলো যে যেখানে একটা ফিমেলের এগ ফর্মেশন হয় এবং মেলের কি তৈরি হয় না স্পাম তৈরি হয়, মিনিমাম এজ বলো। মনে রাখবে মোটামুটি 11 থেকে 18 বছর বয়সের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আমি পড়াবো তোমাদের, দেখবে যখন আমি পিরিয়ডস পড়াবো ফিমেলদের, তখন আমি সেখানে আলোচনা করব ব্যাপারটা যে ফিমেলদের ক্ষেত্রে না ইদানিং মানে এটা নয় যে মানে মোটামুটি একটা এজ থাকে বায়োলজিক্যাল হচ্ছে 13 থেকে 14, 13, 14, 15, 16 এরকম টাইপের হয়, কিন্তু ইদানিং আমাদের খাবার দাবার এতটাই আমরা খারাপ খাচ্ছি বা এতটাই আমরা পলিউশনের মধ্যে রয়েছি, এনভায়রনমেন্টাল এত বাজে সিচুয়েশনে রয়েছি যে এখন 9 থেকে 10 বছরের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখা যায়। ঠিক আছে, যেটা কিন্তু মানে তার দোষ নয়, আমাদের এনভায়রনমেন্ট এরকম হয়ে গেছে বা এরকম হয়ে গেছে কি তার জন্য অনেক কিছু প্রবলেমও হচ্ছে, অনেক কিছু মানে আমাদের একটা এগ যখন রেডি হয়ে আসে না মানে পুরো মানে নিষিক্ত ফার্টিলাইজ হওয়ার জন্য রেডি হয়ে আসে, ওটা আগে মোটামুটি একটা দেহে মোটামুটি 48 ঘন্টার মতন ওয়েট করতো মানে স্পামের জন্য, এখন তো 24 ঘন্টাও ওয়েট করে না, মাঝে মাঝে 24 ঘন্টা ওয়েট করে না। ঠিক আছে, তো এটাই আর কি মানে অনেক কিছু প্রবলেমের জন্য। তো 11 থেকে 18 একটা থাকে। আর এই যে স্পাম ফর্মেশনটা এমনটা নয় তোমার সারা জীবন ধরে তো চলবে, মানে ফিমেলদের ক্ষেত্রে ধরো এগ ফর্মেশন হচ্ছে বা মেলদের ক্ষেত্রে স্পাম ফর্মেশন হচ্ছে, এটা নয় যে সারা জীবন ধরে চলবে, একটা টাইমের পর কিন্তু থেমে যায়। ঠিক আছে, মেয়েদের মোটামুটি বলতে পারো 50-এর পর 45 থেকে 50-এর পর এগ ফর্মেশন থেমে যায়, সেটাকে বলে মেনোপজ। পড়বো পিরিয়ডস পড়ার সময় পড়বো, ওটাকে কী বলা হয় মেনোপজ, মানে তারপরে আর এগ ফর্মেশন হয় না। যদি আচ্ছা বলো তো এগ ফর্মেশন যদি না হয় তাহলে কি সে কোনোভাবেও প্রেগনেন্ট হতে পারবে? কখনোই পসিবল নয়, কারণ এগ যদি ফর্মেশন নাই হয় তাহলে সিমেন যদি এসেও থাকে, স্পাম যদি এসেও থাকে, কী নিষিদ্ধ করবে? ঠিক আছে, তো 45 to 50 এরপর কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা নেই, কারণ তখন মেনোপজ স্টার্ট হয়ে যায়। ওকে, আর যদি তুমি মেলদের ক্ষেত্রে বলো যে মেলরা কতদিন পর্যন্ত স্পাম ফর্মেশন করতে পারবে, তো মোটামুটি 60 to 65 এরপর কিন্তু স্পাম ফর্মেশন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন নানা রকম প্রসেস আছে, এটা ওটা সেটা বাদ দিচ্ছি, যেটা বায়োলজিক্যাল প্রসেস সেই অনুযায়ী তোমাদের বললাম। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আচ্ছা এত কিছু প্রসেস তো সমস্ত কিছু হয়ে গেল, এরপর কি হবে? এরপর কি হবে? শিশুর জন্ম হবে, আর তো কিছু বাকি নেই। এরপর কি হলো না শিশুর জন্ম হলো। শিশুর জন্মের সময় মেনলি কী হয় জানো তো, এই যে মাথাটা আছে না, তোমরা 3 ইডিয়টস দেখেছো? 3 ইডিয়টস ভ্যাকিউম করে কীভাবে টানছিল, কেন টানতে পারছিল? কারণ এই মাথাটা না নিচের দিকে থাকে, মাথাটা নিচের দিকে থাকে। ঠিক আছে, তো এই সাইড দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এখন তো সিজার সিস্টেম হয়ে গেছে, এখন তো আলাদা প্রসেস হয়ে গেছে সব, কিন্তু অ্যাকচুয়ালি মাথাটা নিচের দিকে থাকে, বার করার সময় সুবিধা হয়। ঠিক আছে, চলো এখানে শিশুর জন্ম হয়ে গেল, তার মানে আমরা কি পড়লাম না কি প্রসেসের মাধ্যমে একটা পুরো বাচ্চা এখানে ডেভেলপ হয়। কতগুলো প্রসেস? 6টা প্রসেসের মাধ্যমে একজন মা তার বাচ্চা জন্ম দিতে পারে। এরপর আমরা পড়বো এই যে বাচ্চাটা জন্ম দিচ্ছে তার জন্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে,
আমরা তো এখনও কিছুই পড়িনি। আমরা এখনও ওভারি সম্পর্কে পড়িনি, আমরা ইউটেরাস সম্পর্কে পড়িনি, আমরা ফ্যালোপিয়ান টিউবের সম্পর্কে পড়িনি, আমরা ভ্যাজাইনার সম্পর্কে পড়িনি। তো এই জিনিসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। আমাদের মেলদেরও যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটা জানবো, ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটা জানবো। তো আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। চলো দেখো, আমরা মোটামুটি একটা ওভারভিউ তো অবশ্যই পেয়েছি স্ত্রী প্রজননতন্ত্রের। এবার একটু ডিটেলসে পড়বো। মানে প্রথম কথা বলো যে আমাদের স্ত্রী প্রজননতন্ত্র, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ভালো করে শুনবে, এর প্রধান কাজ কি? আমি যদি বলি যে প্রধান কাজ বলো একদম, তোমার তখন কী বলবে? প্রথম কাজ হচ্ছে কি করা না নতুন জীবের সৃষ্টি করা। মূলত নতুন জীবের সৃষ্টি করা। এবং জীবের সৃষ্টি কিভাবে হবে না এগ ফর্মেশন করা, ডিম উৎপন্ন করা, বা ওভাম, এটাকে ওভামও বলে, ঠিক আছে, ওভাম করা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ফিমেল গ্যামেট, ফিমেল বা স্ত্রী গ্যামেট বলতে পারো, ফিমেল গ্যামেট, ঠিক আছে। এটা প্রথম কাজ, GAMETE, সরি, ঠিক আছে। আর সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যখন ভ্রূণটা আমাদের জরায়ুর মধ্যে আসবে, সেই জরায়ুর মধ্যে কি করা, সেটাকে নিউট্রিশন প্রোভাইড করা এবং সেটাকে প্রোটেক্টিং করা। এই দুটো হচ্ছে মেন কাজ, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, এখানে মেনলি লেখা আছে স্ত্রী প্রজননতন্ত্রে মূলত নতুন জীবন সৃষ্টি, ডিম্বাণু উৎপাদন এবং ভ্রূণের বিকাশের জন্য দায়ী কে না স্ত্রী প্রজননতন্ত্র, ঠিক আছে। দেখো আমি তোমাদের এই ছবিটা, আমি তোমাদের বাংলা ছবিও দেখাবো। এই ছবিটার মাধ্যমে না আমি একবার ডিটেলসে তোমাদের বলে দিই, ওভারভিউ দিয়ে দিই একটা, তাহলে তোমরা মানে ইজিলি বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে আমাদের এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ভ্যাজাইনা, যেটাকে বলা হয় যোনি। কি হয় না যখন মানে ডিউরিং সেক্স, যৌন মিলনের সময়তে কি হয় না এর মাধ্যমেই কি হয় না আমাদের যে মেল যে স্পাম আছে, এই স্পাম এর ভেতর দিয়েই যায়, যেটাকে আমরা বললাম সিমেন, যে শুধুমাত্র যেতে পারে না স্পামটা, এর সঙ্গে কিছু লিকুইড পার্ট থাকে যেটা আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়বো। এর মাধ্যমে কি হয়, এর ভেতরে এন্ট্রি নেয়, ঠিক আছে। আচ্ছা, ভ্যাজাইনা বা যোনি পথের কি শুধু একটাই কাজ যে শুধু স্পাম ভেতরে প্রবেশ করবে? অ্যাকচুয়ালি না। যখন বাচ্চা প্রসব করে না, এখন তো বললাম যে এ সিস্টেম হয়ে গেছে, কি বলে সিজার সিস্টেম হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা প্রসব করার যে নিয়ম সেটা হচ্ছে এই ভ্যাজাইনার ভেতর দিয়ে কিন্তু বাচ্চা বাইরে আসে। তাহলে আমরা দুটো কাজ করলাম। এক নম্বর কাজ হচ্ছে এটা দিয়ে স্পাম ভেতরে এন্ট্রি নেয়। 2 নম্বর হচ্ছে বাচ্চা যখন প্রসব করা হয় প্রসবের পথ হিসাবে কাজ করে। আর 3 নম্বর আরেকটা পথ আছে, আরেকটা কারণ আছে, এই ভ্যাজাইনার আরেকটা কাজ আছে। কি কাজ? যখন পিরিয়ডস হয় না মেয়েদের, ওই মানে যেটাকে আমরা কি বলবো বাংলায় ঋতুচক্র বলা হয়, এই পথ দিয়ে কিন্তু এই ব্লাড বাইরে নির্গত হয়, ঠিক আছে। তাহলে 3টে কাজ আমি আবার রিপিট করছি। এক তো হচ্ছে যখন আমরা ডিউরিং সেক্সের টাইমে আমাদের যে স্পাম আছে, মেল স্পাম আছে, সেটা এর ভেতর দিয়ে প্রবেশ করে। 2 নম্বর কাজ হচ্ছে প্রসবের পথ হিসাবে কাজ করে। আর 3 নম্বর কাজ হচ্ছে যখন পিরিয়ডস হয় তখন এই পিরিয়ডসের যে ব্লাড সেটা এই ভ্যাজানা দিয়ে, এই পথ দিয়ে কিন্তু বাইরে আসে। ক্লিয়ার? ঠিক আছে, ভ্যাজানা হয়ে গেল। নেক্সট দেখো এখানে একটা কার্ভিক্স বলে একটা পার্ট আছে। কার্ভিক্স পার্ট কিছুই নয়, মনে রাখবে এই এখানে কি থাকে, জরায়ু থাকে, সরি, এখানে কি থাকে, জরায়ু থাকে, এবং এখানে কি থাকে, ভ্যাজাইনা পার্ট থাকে। এই দুটোর মাঝখানে যে জায়গাটা থাকে সেটাই হচ্ছে কার্ভিক্স, ঠিক আছে। মানে বলতে পারো জরায়ুর সাথে ভ্যাজাইনার মাঝখানে যে পার্টটা থাকে না, যেটা যুক্ত থাকে, সেটা হচ্ছে কার্ভিক্স। এটা কি হয় যখন শিশু মানে বাচ্চা যখন প্রসব করে না, মা যখন বাচ্চা প্রসব করে এই জায়গাটা না চওড়া হয়, চওড়া হয়ে গিয়ে শিশুকে বাইরে আসতে সাহায্য করে। কার্ভিক্স হচ্ছে এই পার্ট, ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে ইউটেরাস। ইউটেরাস কী পার্ট আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে ইউটেরাস হচ্ছে একটা থলি বলতে পারো, একটা পেশিবহুল থলি। এখানে কি হয় না যখন নিষেক হয়, যখন ফার্টিলাইজেশন হয়ে যায় মানে ধরো এখানে ডিম্বাণু আর শুক্রাণু মিলে ফার্টিলাইজ করেছে, জাইগোট উৎপন্ন হয়েছে। এই জাইগোটটা ধীরে ধীরে কোথায় আসে বলেছি, এই যে জরায়ু আছে জরায়ুর মধ্যে চলে আসে এবং জরায়ুর গাত্রে এসে চিপকে যায় এবং এখানে ধীরে ধীরে বড় হতে শুরু করে। এবং এতেই কি তৈরি হয় বলেছি, প্লাসেন্টা তৈরি হয়। যদি বলে প্লাসেন্টা কোথায় থাকে, আগেই পড়ালাম এই জরায়ুতেই প্লাসেন্টা তৈরি হয়। আরে নর্মাল অবস্থায় থাকে না, যখন প্রেগনেন্ট হয়, যখন এখানে ভ্রূণ সৃষ্টি হয়, যখন ইউটেরাসে যখন ভ্রূণটা আসে আস্তে আস্তে বড় হয়, তখন এখানে প্লাসেন্টা সৃষ্টি হয়। প্লাসেন্টা এমনি নর্মাল টাইমে থাকে না, এটা ভেবো না আবার, ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট আর কি পার্ট আছে, নেক্সট আছে ফ্যালোপিয়ান টিউব। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দু সাইডে রয়েছে, এই যে দু সাইডে রয়েছে, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। হ্যাঁ,
এই ফ্যালোপিয়ান টিউবের কাজ কি না, এই যে ডিম্বাশয়টা আছে না, এখানে যে এগ উৎপন্ন হচ্ছে, এই যে এগ উৎপন্ন হচ্ছে, এই যে ডিম্বাশয় আছে, এই যে এখানে এগ উৎপন্ন হচ্ছে, এবার এগটা উৎপন্ন হয়ে তো আসতে হবে বাইরে, হ্যাঁ, কিসের মাধ্যমে আসবে, এই নালীর মাধ্যমে আসবে। এই জন্য অনেক সময় এটাকে কি বলা হয় জানো, ডিম্বনালীও বলা হয়, ঠিক আছে, এগ ডাক্টও বলা হয়, ডিম্বনালীও বলা হয়। যদি তোমাদের প্রশ্ন করে যে ফার্টিলাইজেশন বা নিষেক ঘটে কোথায়, মনে রাখবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু নিষেক ঘটে। কেউ কিন্তু ভুল করে বলে দিও না যে জরায়ুর মধ্যে ঘটে, জরায়ুর মধ্যে ঘটে না, জরায়ুতে পরে আসে, ফার্টিলাইজেশন হওয়ার পর, জাইগোট হওয়ার পর ধীরে 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 তারপরে ভ্রূণটা কী করে না এর মধ্যে আসে, ঠিক আছে। তার আগে যত কাজ হয় সব ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়। দেখবে যখন মেয়েদের সিস্ট হয় না, যখন সিস্ট হয় না, যদি এই ফ্যালোপিয়ান টিউবটা কভার হয়ে যায় কোনো কারণে, ফ্যালোপিয়ান টিউবটা কভার হয়ে যায়, এমন এমন সিস্ট আছে না, চকলেট সিস্ট আছে, এ সিস্ট আছে, এমন সিস্ট আছে না, চিন্তা করতে পারবে না, এই ফ্যালোপিয়ান টিউবটাকে না পুরো কভার করে দেয়। ডাক্তার অপারেশন করতে বাধ্য হয় এবং অপারেশন করেও অনেক সময় সাকসেস পাওয়া যায় না। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। এবার তোমরা ভাবো, যদি এই জায়গাটা ফ্যালোপিয়ান টিউবটা কোনো সিস্টের জন্য এখানটা গার্ড হয়ে যায়, তাই তোমার যে এগটা বের হচ্ছে না, যে এগটা রেডি হচ্ছে কিসের জন্য না নিষিক্ত হওয়ার জন্য, ফার্টিলাইজ হওয়ার জন্য, এটা কি কোনোভাবে এই জায়গাটায় ফার্টিলাইজ হতে পারবে, নিষিক্ত হতে পারবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে? হতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য খুব প্রবলেম হয়ে যায়, যাতে সিস্টের প্রবলেম থাকে খুব প্রবলেম হয়ে যায় পরে। এখন তো সিস্টেম অনেক হয়ে গেছে, অপারেশন করে এ করে সে করে এটাকে হাঁটানোর সিস্টেম থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি পড়বো, এরপরে কিছুই পড়ার নেই, এটা হচ্ছে ডিম্বাশয় পড়বো, এগ। ডিম্বাশয় সম্পর্কে পড়ার কিছু নেই, এটা হচ্ছে একটা ফিমেল প্রধান জননাঙ্গ বলতে পারো। এখানে ডিম্বাণু উৎপন্ন হয় এবং এখানে আরেকটা জিনিস উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, হরমোন। কি হরমোন, আমি এন্ডোক্রাইন সিস্টেমের সময় বলেছিলাম, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন এখান থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। তো যে পার্টগুলো পড়লাম, এই পার্টগুলি তোমাদের পড়তে হবে, এগুলোই হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। চলো এক এক করে দেখা যাক। আচ্ছা, বাংলাটাও দেখে নাও, এনসিআরটিতে আছে, এটা কেন বাদ দেবে তোমরা? দেখো, আমি ভেজাইনা যেটা বলেছিলাম, যোনি, এখান থেকে যে যে কাজগুলো বলেছিলাম, যেগুলো বেরোনোর, যেগুলো প্রবেশ করার বলেছিলাম, সার্ভিক্স বলেছিলাম বা কার্ভিক্স বলেছিলাম, এই পার্টটা যে জরায়ু আর ভেজাইনা এর মধ্যে যে পার্টটা থাকে সেটাই হচ্ছে কার্ভিক্স। জরায়ু কোনটা না, এখানে গর্ভাশয়, এখানেই বাচ্চা বড় হয়। ডিম্বাশয় কোনটা না, এখান থেকে এগ ফর্মেশন হয়, এগ ফর্মেশন হয়। আমি এখানে হরমোনের কথা বলবো না, কারণ হরমোন আমরা অলরেডি এন্ডোক্রাইন সিস্টেমে পড়েছি। আর ডিম্বনালী কোনটা, এই যে ফ্যালোপিয়ান টিউব, ডিম্বনালী, এই যে বললাম না ফ্যালোপিয়ান টিউবটি কোনো সময় ডিম্বনালীও বলে, তো এইখানে কি হয় না নিষিক্ত হয়, স্পার্ম আসে এবং এগ আসে, দিয়ে দুজন নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে। কোথায় উৎপন্ন করে, ডিম্বনালীর মধ্যে বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। ক্লিয়ার? চলো। আর আমি না তোমাদের না দু ধরনেরই পড়ার চেষ্টা করি, মানে বাংলা ইংরাজি দুটো রাখার চেষ্টা করি। অনেকের শুধু বাংলাতে অসুবিধা হয়, অনেকের ইংলিশে অসুবিধা, আর আমি তো বলবো যে দুটো জানা বিশেষ প্রয়োজন। তুমি ধরো আজকে সাপোজ বলছি, সাপোজ না, তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে বা যারা যেখানেই পড়ছো না কেন, আমারই পেড ব্যাচ নিতে হবে এরকম ব্যাপার না, মানে যেখানে পড়ছো, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তারা ধরো চাকরি পেয়ে গেলে, ঠিক আছে, কোনো তুমি পড়ে যাও ডিম্বনালী, তোমার পাশের বাড়ি একটা ভাই এসে জিজ্ঞাসা করলো দাদা ফ্যালোপিয়ান টিউবের কাজ কি, বলে ফ্যালোপিয়ান টিউব তো শুনিনি কোনো দিন, পড়িনি আমি কোনো দিন, ঠিক আছে, সেক্ষেত্রে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো দুটো জানা বিশেষ প্রয়োজন তোমাদের। চলো এক একটা করে আমরা প্রত্যেকটা পার্ট একবার দেখে নিই। দেখো দেখো প্রথমে আমরা ভ্যাজানা পড়েছিলাম, এর কাজ কি, এটা একটি নমনীয় নালী যা যৌন মিলন বা প্রসবের পথ হিসেবে কাজ করে, এছাড়া ঋতুচক্রের সময় এই পথ দিয়েই বাইরে নির্গত হয়, ঠিক আছে। সার্ভিক্স বা জরায়ুমুখ, কাজ কি, এটি জরায়ুর নিচের অংশ যা যোনিপথ। দেখো এখন না আমি একটা জিনিস তোমাদের বলবো, যে এখনও পর্যন্ত আমি দেখেছি এত শিক্ষিত সমাজ হয়ে গেছে, অনেক মানুষ শিক্ষিত হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়ে গেছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, মানে ফেসবুক চালাচ্ছে, সব কিছু চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যদি কোথাও একটা ফিমেল কোনো প্রবলেমে পড়ে যায়, সাপোজ তার রাস্তাতে কোনো প্রবলেম হয়ে গেছে বা পিরিয়ডস হয়ে গেছে বা হয়ে গেছে, মানে এমনভাবে তাকে রিয়াক্ট করা হয়, আমি জানি না কেন জিনিসটা, মানে এটা কি বডির পার্ট নয়, মানে অ্যাকচুয়ালি তুমিও তো এইভাবে পৃথিবীতে এসেছো, যারা ভিডিওটা দেখছো এইভাবে, ঠিক আছে, আমাদের প্রত্যেকের মা আছে বাড়িতে, বোন আছে, দিদি আছে, তো তাদের কথা ভাবো না, মানে জানি না কেন এখনও পর্যন্ত সেই আলাদা রকম একটা মেন্টালিটি, আলাদা রকম একটা রিয়াকশান, আরে কী হয়ে গেছে, এটা বিশাল। ট্রান্সজেন্ডার যদি দেখে, এক তো হচ্ছে ট্রান্সজেন্ডার যদি রাস্তায় দেখে, আরে এমন করে দেখবে যেন ওটা ভিন গ্রহের প্রাণী, ঠিক আছে। আরেক হচ্ছে যদি রাস্তায় কারো পিরিয়ডস হয়ে যায়, আরে দেখো তুমি এমনভাবে রিয়াক্ট করবে না যেন তোমার কাছে মানে মানে কী বলবো, মানে বোঝা যায় যে হ্যাঁ তুমি এখনকার দিনের ভালো বাড়ির ছেলে বা একটা সভ্য ছেলে, বা এখনকার দিনের আধুনিকতা এখানে প্রমাণ হয়, আধুনিকতা অন্যভাবে নয়, ঠিক আছে।
তো এই জিনিসগুলো অন্তত আশা করবো যে যারা অন্তত আমার ক্লাসের সাথে যুক্ত আছো বা এখনকার দিনের জেনারেশন অবশ্যই জিনিসগুলো মানো, আমি এটুকু জানি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, কিন্তু সেগুলো করা উচিত নয়, ঠিক আছে। চলো, সার্ভিক্স বা কী বললাম, নিচের অংশ বা যোনিপথের সাথে যুক্ত থাকে, প্রসবের সময় এটি চওড়া হয় যাতে কী হয় না, শিশু বাইরে আসতে পারে। জরায়ু, ইউটেরাসের কাজ কি না, এটি একটি পেশিবহুল থলি, যেখানে কী হয় বললাম, ইউটেরাসের মধ্যে কী হয় বললাম, বলো কী হয়, নিষেকের পর ভ্রূণ বড় হয়ে ওঠে এবং এখানে কী থাকে বলেছি, প্লাসেন্টা এই জরায়ুর গাত্রেই তৈরি হয়, ঠিক আছে। নেক্সট দেখো দেখো ফ্যালোপিয়ান টিউব কোনটা বলেছিলাম, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এখানে কী কী ঘটে না, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নালীর মাধ্যমে জরায়ুতে আসে, পড়েছি স্যার। এর গুরুত্ব কী না, সাধারণত এই নালীর মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন বা নিষেক ঘটে, এখানেই ঘটে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ঘটে। ডিম্বাশয় সম্পর্কে তো আমরা আগেই পড়ে নিয়েছি। কী পড়ে নিয়েছি না, এটি স্ত্রীদেহের প্রধান জননাঙ্গ, এখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয় আর হরমোনও নিঃসরণ হয়, এখান থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসৃত হয়। হরমোন সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নেই, এখন আমরা অন্য জিনিস পড়ছি, হরমোন বাদ দাও, বোঝা গেল। এবার তোমরা আমাকে কমেন্ট এই মুহূর্তেই করো যে তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোথাও কি কোনো সমস্যা হলো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে আমি পড়ালাম এতক্ষণ ধরে, কোথাও কোনো বুঝতে অসুবিধা, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। তো আমাদের এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কমপ্লিট হলো। এরপর আমরা কি পড়ব, এরপর পড়ব পুরুষ প্রজননতন্ত্র, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার পর এটা নয় যে ফিমেল পুরোপুরি শেষ হয়ে গেল, এখনও ফিমেলের অনেক কিছু পার্ট বাকি আছে, পিরিয়ডসের পার্ট বাকি আছে, তারপরে আমরা যে সমস্ত গর্ভনিরোধক জিনিস ইউজ করি সেসব পার্ট বাকি আছে, এখন অনেকগুলো জিনিস পার্ট বাকি আছে, ঠিক আছে। আমরা এর সাথে যদি আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম না পড়ি আমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা নেক্সট পড়বো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো কি, পুরুষ প্রজননতন্ত্র। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে। ক্লাস বেশি বড় হয়ে গেলে স্টুডেন্টরা দেখতেও প্রবলেম হয়, তো বেশি বড় করছি না। নেক্সট ক্লাসে আমরা পুরুষ প্রজননতন্ত্র পড়বো এবং এর সঙ্গে আরও কিছু রিলেটিভ, এই চ্যাপ্টারটা না একটু বড় হবে, ঠিক আছে, এমনটা নয় যে নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু পড়ার আছে। আর এখান থেকে না তোমাদের দেখবে প্রিভিয়াস ইয়ারে যারা আমার কাছ থেকে বই নিয়েছো বা পিডিএফ নিয়েছো, দেখবে ভরে ভরে প্রশ্ন দিয়েছে, অনেক আমি প্রিভিয়াস ইয়ার সলিউশন করাচ্ছি তো আমাদের ব্যাচে, আমি দেখছি এখান থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে এবং না অনেক ডেপথের সাথে প্রশ্ন দিয়েছে। তো আমি একটু ডিটেলস এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে, এমনটা নয় যে পরের দিনই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, চেষ্টা করবো পরের দিন শেষ করে নেওয়া, নাহলে আরেকটা ক্লাস এক্সট্রা লাগবে, কিন্তু এই চ্যাপ্টারটা একটু ডিটেলসে পড়াতে হবে, একটু ক্লাস বেশি আসবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে কিন্তু তোমরা দেখবে। চলো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখছি আমি। আর এক মিনিট, অলরেডি আমার কাছে সমস্ত ক্লাস রেডি আছে এটার, কিন্তু ক্লাস বড় হয়ে যাবে, তো আজকে আমি সেই জন্য আর তোমাদের এটা করালাম না, ঠিক আছে। নেক্সট দিন আমি এটার চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করে দেওয়ার। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কমপ্লিট ব্যাচ কিন্তু চলছে, যদি কেউ চাও এই ব্যাচে অ্যাডমিশন নিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সম্পূর্ণ থিওরি ক্লাস এনসিআরটি বেস করে এখানে পড়ানো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে 101টা শিফট হয়েছে 2025-26 গ্রুপ ডির, তার পুরো ইলাবোরেট ডিটেলসে সলিউশন করানো হচ্ছে, এবং চ্যাপ্টার ওয়াইজ কী হচ্ছে তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তার ফুল অ্যানালাইসিস করা হচ্ছে, এবং সঙ্গে কী হচ্ছে সমস্ত ক্লাসের তোমাদের প্রিন্টেবল পিডিএফ দিয়ে দেওয়া হয়। কোর্সের প্রাইস আছে মাত্র 399 টাকা। যারা মনে করছো যে আমি তো এখানে থিওরি পড়াচ্ছি, দেখো এমনটা নয় যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নয়, আমি এখানে থিওরি পড়াচ্ছি, এখান থেকে মন দিয়ে পড়ো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করছো যে একটু স্পেশালভাবে পড়বো, বা যারা একটু সিরিয়াস আছো, যারা মনে করছো যে এবারে গ্রুপ ডিটা আমাকে ক্র্যাক করতেই হবে, আর দেখো আমি যেভাবে পড়াচ্ছি না এটা শুধুমাত্র গ্রুপ ডির জন্য নয়, তোমরা কোর্সটা নেবে শুধুমাত্র গ্রুপ ডি বলে নয়, যে কোনো এক্সামের জন্য, যে কোনো রেলের যে কোনো এক্সামে বসো তোমরা মারাত্মক হেল্প পাবে, ঠিক আছে। তাই যারা একটু সিরিয়াস আছো তারা ব্যাচে আসতে পারো, নাহলে আমি এখানে পড়াচ্ছি, এখানে পড়ো আরামসে, কোনো দিক্কত নেই, ঠিক আছে। আর যদি আমাদের কমপ্লিট ব্যাচ চাও নিতে পারো 699 টাকা দিয়ে, অনলি 300 টাকা বেশি লাগবে তোমাদের। আর আমাদের 2016 থেকে 2026 কমপ্লিট সায়েন্সের পিডিএফ রেডি আছে, বই আর রেডি নেই, এটার বই এখনও পর্যন্ত আছে, এইগুলোর বই কিন্তু টোটালটাই সোল্ড আউট হয়ে গেছে, শুধুমাত্র পিডিএফ আছে। 10,500 থেকে 11,000 প্রশ্ন আছে, 3টে বই মিলে, পিডিএফের দাম আছে 500 টাকা, আলাদা আলাদা করেও পিডিএফ নিতে পারো, কোনো সমস্যা নেই, যদি নাও বলবে আমি প্রাইস বলে দেবো। আর এছাড়া আমাদের ম্যাথের বইও রয়েছে। নেওয়ার জন্য সিম্পল কী করতে হবে না, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো, বা কোনো কোর্স যদি চাও ওই আমি কোর্সে তোমাদের অ্যাড করে দেবো এবং ডিটেলসে বুঝিয়ে দেবো এই নাম্বারে ফোন করে, ঠিক আছে। এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো, ইনস্টল করে আচ্ছা পিডিএফের জন্য, আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি, ইনস্টল করতে পারো, এটা তো সিম্পল, এই নাম্বারে জাস্ট মেসেজ করলেই বা কল করলেই তোমাদের হবে।
না হলে ইনস্টল করতে পারো এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন। পেড কোর্স থেকে তোমরা পেড কোর্স নিতে পারো, স্টাডি ম্যাটেরিয়াল থেকে পিডিএফ নিতে পারো, বুক সেকশন থেকে বুক নিতে পারো। জাস্ট এই এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই হবে। আদারওয়াইজ সব থেকে ইজি প্রসেস হচ্ছে এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করা, এই কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়া, আমি তোমাদের ডিটেলসে সব বুঝিয়ে দেবো। ওকে, যদি কোথাও কোনোরকম কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করো, আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ তোমাদের যত তোমরা শেয়ার করবে, যত বেশি স্টুডেন্ট হবে তত আমার ভালো লাগবে। তো এইটুকু তোমাদের কাছ থেকে জাস্ট চাই, শুধু শেয়ার করো, ঠিক আছে? বাস, বাকি তোমাদের মন্তব্য কমেন্টে লিখবে, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।